পর্যটকদের চোখে ভারতবর্ষ। আর এই চ্যাপ্টারের লাস্ট টপিকে আমরা আজকে এসেছি, যার নাম হচ্ছে ফ্রান্সোয়া বার্নিয়ে। এবার ফ্রান্সোয়া বার্নিয়ে কোন দেশ থেকে এসেছিলেন? তিনি এসেছিলেন ফ্রান্স থেকে। এবং এই যে পর্যটক, একজন আসলে পর্যটক ছিলেন না, তিনি ছিলেন চিকিৎসক এবং দার্শনিক। হ্যাঁ, তিনি একজন ডক্টর ছিলেন। কিন্তু কিভাবে সে ভারতে পৌঁছলো এবং তার পরবর্তীতে তিনি ভারতবর্ষে 12 বছর কাটালেন, কেনই বা কাটালেন, সেটা আজকে পুরো কাহিনীরভাবে আমরা স্মার্ট নোটসের দ্বারা বুঝবো। চলো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসবিআর স্যার, তোমাদের এসবিআর এডটেকের এই চ্যানেলে, যেখানে তোমাদেরকে ইতিহাসের এরকম অ্যানিমেশনের মাধ্যমে পড়ানো হচ্ছে। যদি তোমরা আগামীকালের সেই ভিডিওসগুলো দেখতে চাও ইতিহাসের ব্যাপারে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফ্রান্সোয়া বার্নিয়া তিনি এসেছিলেন ফরাসি বা ফ্রান্স থেকে। একজন চিকিৎসক ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি কত থেকে কত পর্যন্ত ছিলেন? 1656 থেকে, দেখো, 1656 থেকে 1668 সাল অবধি, মানে 12 বছর তিনি ভারতে ছিলেন। এবার তিনি ভারতবর্ষে আসলেন কেন? কারণ তখনকার যে শাহজাহান ছিলেন মুঘল সম্রাটদের সম্রাট। কি বলছি? মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন শাহজাহান, এবং তখন ভারতবর্ষে মোগলরা রাজত্ব করছিল। তখন মুঘল সাম্রাজ্যের সব থেকে বড় যে রাজপুত্র ছিল, তার নাম ছিল দারা শিকোহ, মানে শাহজাহানের বড় ছেলের নাম ছিল দারা শিকোহ। পরে ঔরঙ্গজেবের সঙ্গে এই দারা শিকোহর কিন্তু খুব বেশি ঝগড়া বেঁধে যায়। কারণ দারা শিকোহ যে ছিল, তিনি ছিলেন শাহজাহানের বড় পুত্র, এবং ঔরঙ্গজেব তিনিও ছিলেন তার পুত্র। এবার সেই যে সিংহাসন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। ঔরঙ্গজেব যে করে হোক সেই সিংহাসন পাওয়ার জন্য তার দাদাকে মেরে ফেলার চেষ্টা করে। তো এই কাহিনীটি আমাদের ফ্রান্সোয়া বার্নিয়ে খুব কাছের থেকে দেখেছিলেন। যদিও তিনি লড়াইয়ের জন্য আসেননি, তিনি এসেছিলেন চিকিৎসার জন্যে, শাহজাহানের বড় ছেলের চিকিৎসার জন্য, যার নাম ছিল কি দারা শিকোহ। ঠিক আছে। এবার কি তার একটা তিনি একটি বই লিখেছিলেন, যেটার বিখ্যাত গ্রন্থটার নাম ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। তাহলে ফ্রান্সোয়া বার্নিয়ের বিখ্যাত গ্রন্থের নাম ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। এটা তিনি কার উদ্দেশ্যে লিখেছিলেন? ফ্রান্সের তখনকার সম্রাট চতুর্দশ লুই, মানে 14th লুই, 14 নম্বর রাজা লুই, এবং মন্ত্রী কোলবার্টের উদ্দেশ্যে এই বইটি লিখেছিলেন। কারণ যখন তিনি ফ্রান্সে ফিরে যাবেন, এই বইটি যাতে তাদেরকে গিফট করতে পারেন, তার সম্রাটকে এবং সেই মন্ত্রীকে। তারপর আর কি দেখতে পাচ্ছি? এই যে গল্পটা, এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প নয়, একদম সত্যিকারের ঘটনা। প্রথমে কি হয়েছিল, আমাদের যে এই প্রধান ক্যারেক্টারটা আছে, যার নাম কি, যার নাম হচ্ছে ফ্রান্সোয়া বার্নিয়ে, তিনি এসেছিলেন সুরাট এই জায়গাতে। ঠিক আছে, সুরাট হচ্ছে গুজরাটের পাশে, এখানে তিনি এসেছিলেন। সুরাট থেকে তারপরে তাকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে গিয়ে তিনি সেই দারা শিকোহ, সেই সব থেকে বড় রাজপুত্র মুঘল সম্রাটদের, তার চিকিৎসা শুরু করলেন। সেখান থেকে পরবর্তীতে ঔরঙ্গজেব কি করলো, এই দিল্লি কবজা করে নিল, এবং কবজা করে নেওয়ার পর তাকে নিয়ে গেল কাশ্মীরে। এই তাহলে আমাদের ফ্রান্সোয়া বার্নিকে কোথায় নিয়ে গেল? প্রথমে দিল্লিতে, তারপরে ঔরঙ্গজেব হামলা করলো, দারা শিকোহকে মেরে ফেলা হলো। তারপরে চলে গেলেন তারা কাশ্মীরে যখন তারা যাচ্ছিলেন, ঔরঙ্গজেবের সেনা ছিল 3 লক্ষ বাহিনী, 3 লক্ষ মানুষ ছিল তার সেনার মধ্যে। তাহলে ভাবো, যখন এই যে এরা দিল্লি থেকে কাশ্মীরে যাচ্ছে, 3 লক্ষটা বাইক যদি একসঙ্গে চলে, তাহলে পুরো রাস্তা জ্যাম হয়ে যাবে। সেরকম 3 লক্ষ সেনা একসঙ্গে হাঁটছিল, মনে হচ্ছিল যেন একটা পুরো শহর হেঁটে হেঁটে কাশ্মীর যাচ্ছে। আবার কাশ্মীর থেকে তারা ফিরে এসেছিল দিল্লিতে। এবার সেই পুরো যাত্রাতে কিন্তু আমাদের ফ্রান্সোয়া বার্নিয়ে ঔরঙ্গজেবের সাথে ছিলেন। ঔরঙ্গজেব ছিল সেই পুত্র যিনি মুঘল সাম্রাজ্য কেড়ে নেওয়ার জন্য শাহজাহানের অন্যান্য পুত্রদের বা তার যত কিছু সম্পর্ক ছিল সবাইকে মেরে ফেলার জন্য রাজি ছিল। এরপরে শেষের দিকে তিনি কিন্তু বাংলাতে এলেন। যখন তিনি এই বাংলাতে এলেন, এখান থেকে তারপরে তিনি বাড়ি চলে গেলেন। ওকে, তিনি বাংলাতে কেন এলেন? কারণ বাংলা তখন খুবই প্রসিদ্ধ ছিল ব্যবসা বাণিজ্যের জন্য। ফ্রান্সোয়া বার্নিয়ের আমরা এখানে কাহিনীটি বলছি। তো এখানে একটা বোঝানো হয়েছিল যে তখনকার দিনে
ফ্রান্সোয়া বার্নিয়ে দেখলেন যে শাহজাহান যে মেন আমাদের সম্রাট, তিনি তখন অসুস্থ হয়ে পড়েছিলেন, আর তার যে বড় পুত্র নাম কি দারা সিকোহ, একে কোনো রকম করে মেরে ফেলতে চাইছিল ঔরঙ্গজেব। তো এই দ্বন্দ্বগুলা দেখে তিনি এগুলো তার বইয়ের মধ্যে লিখলেন, যে ট্রাভেলস ইন মোগল এম্পায়ার। যখন তিনি মোগল এম্পায়ারে ঢুকলেন, তিনি দেখলেন একটা বিশাল বড় হল ঘর, যেখানে রাজা বসছে এবং রাজার আশেপাশে সমস্ত মন্ত্রী, প্রজা, ঠিক আছে, তারা এসেছে। কেন এসেছে? রাজার কাছে সমস্যার সমাধান করার জন্য। এই যে মহলটা, একে বলা হতো আম খাস। আম মানে সাধারণ, খাস মানে অসাধারণ। এই জায়গাতে খাস মানুষেরাও থাকবে, অসাধারণ মানে মন্ত্রী, রাজা, এরাও থাকবে, আম মানুষেরাও থাকবে মানে সাধারণ মানুষেরাও থাকবে। এটা ছিল জাস্ট সেখানে গিয়ে তিনি বিচার ব্যবস্থা দেখতেন। কিন্তু এই যে ঘরটা ছিল, এই ঘরটার সঙ্গে কিন্তু পাশাপাশি আরেকটা ঘর ছিল, যেটার নাম রাখা হয়েছিল গোসলখানা। নামটা শুনে মনে হচ্ছে স্নানের ঘর, কিন্তু স্নানের ঘর নয়, এটি ছিল একটা গুপ্ত রুম, যেখানে শুধুমাত্র গুপ্তচর, উঁচু পদের সেনাকর্মী মানে সেনাপতি এবং মন্ত্রীদের প্রবেশ এখানে শুধুমাত্র এন্ট্রি বলতে গেলে অ্যালাউ করা হতো, আর কাউকে এখানে ঢুকতে দেওয়া হতো না। এমনকি রানীরাও এখানে আসতে পারতেন না। এখানে শুধুমাত্র রাজা থাকবে, রাজার যে পরামর্শরা থাকবে, গুপ্তচর থাকবে এবং মন্ত্রীরা থাকবে, আর কেউ এই রুমের মধ্যে আসতে পারবে না। এই রুমটার নাম একটু আজব ছিল, গোসলখানা, মানে স্নান করার ঘর, কিন্তু এখানে স্নান করা হতো না, এখানে সব স্ট্র্যাটেজি বানানো হতো, কৌশল বানানো হতো। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ ওমরাহরা আসতো এখানে। ওমরাহ বলতে সেই সেনাপতিদের তখন বলা হতো ওমরা, এখন আমরা বলি কি সেনাপতি, তখন বলা হতো ওমরাহ। ওকে, নেক্সটে আসছি আমরা। আরেকটা ছিল বিশেষত্ব, শাহজাহান যেই সিংহাসনের উপরে বসতেন সেটা ময়ূর সিংহাসন ছিল। দেখতে সিংহাসনটা ময়ূরের মতো ছিল এবং সেখানে অনেকগুলো হিরে মতি লাগানো ছিল। আর এই সিংহাসনের দাম তখনকার দিনে কেউ আইডিয়া করতে পারবে না কত দাম হতে পারে, মানে কোটি কোটি মানে টাকা দিয়েও ওটাকে গোনা যাবে না, কারণ সেখানে যে মতি এবং মুক্তাগুলো লাগানো ছিল সেগুলো অমূল্য ছিল। ঠিক আছে, এই যে সব কিছু দেখছো এগুলো সব হিরে দিয়ে তৈরি, ওকে, এবং সোনা দিয়ে তৈরি। তো আমাদের বার্নিয়া, ফ্রান্সের বার্নিয়া, ফ্রান্সোয়া বার্নিয়া যিনি, তিনি এসে দেখে অবাক হয়ে গেলেন। বলি আমি ফ্রান্সে এরকম তো জীবনেও দেখিনি। তিনি ভাবলেন ইউরোপীয় দেশগুলো ইন্ডিয়ার সামনে, ভারতবর্ষের সামনে কিছুই না, কারণ এখানে রাজারা বা সম্রাটরা একবারে এলাহি ভাবে থাকে। আরেকটা সেখানে ছোট্ট একটা রুম ছিল, যেটার নাম ছিল হারেমের অন্দরমহল। হারেমের অন্দরমহলে এটা ছিল একটা গোপনীয় রুম, যেখানে চিকিৎসা করা হতো। নামটা দেখে নাও, রুমের হারেমের অন্দরমহল। এখানে চিকিৎসা করা হতো এবং সেখানে গোপনীয় কথা কোনো থাকলে সেই কথাগুলো শেয়ার করা হতো এরকম। এটা কিন্তু কোনো বিনোদনের স্থান ছিল না, কোনো এখানে নাচ গান এসব হতো না। এখানে অনেক কঠোর নিরাপত্তা ছিল, বা নপুংসক প্রহরী সেখানে একদম কঠোর প্রহরীরা সেখানে পাহারা দিত। হয়তো সে যে দারা শিকোহ সব থেকে বড় পুত্র শাহজাহানের, তাকে এই হারেমের অন্দরমহলেই রাখা হয়েছিল এবং তাকেই সেখানে সেফলি রাখা হতো, যাতে ঔরঙ্গজেব কোনো গুপ্তচর বা কোনো সেই লোক পাঠিয়ে তাকে মারতে না পারে। ওকে, এরপরের দিকে আমরা দেখছি কি আছে। তো আমরা এই ফ্রান্সোয়া বার্নিয়ে তখন দুটো জায়গায় ঘুরে দেখলেন। একটা হচ্ছে দিল্লি। তিনি যখন দিল্লিতে আসলেন, তিনি দেখলেন যে মনে হচ্ছে একটা পুরো শহর তাঁবুতে বসে আছে, মানে তাঁবু লাগিয়ে বসে আছে। মানে এখানে কম করে হলেও 3-4 লক্ষ সেনা তাঁবু খাটিয়ে বসে আছে। এটা কোন সেনা ছিল জানো? এটা ছিল ঔরঙ্গজেবের সেনা, যেটা পুরো দিল্লিকে ঘিরে নিয়েছিল। এবং দিল্লির ভেতরে থাকতো সম্রাট শাহজাহান এবং সেই তার পুত্র, জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র। এই যে দিল্লি দেখে তারপর তিনি চলে গেলেন আগ্রাতে। আগ্রাতে গিয়ে তিনি অনেক শান্তি পেলেন। কারণ কি, আগ্রাতে তাজমহল তিনি দেখলেন, দেখে অবাক হয়ে গেলেন। এই যে তাজমহল যেটা বানানো হয়েছিল সেই মুঘল সম্রাটদের রানীর জন্য, এটা দেখে তিনি মুগ্ধ হয়ে এটাকে উল্লেখ করলেন ট্যাগ মেহল বলে। তিনি তাজমহলকে কি বলেন? ট্যাগ মেহল। ওকে, তাহলে এটা শর্ট কোশ্চেনে তোমাদের আসতে পারে। মুঘল সেনাবাহিনীর পক্ষেও তিনি সেই তার গ্রন্থে লিখেছেন যে মুঘল সেনাবাহিনীতে বিশাল পদাতিক বাহিনী ছিল, মানে পায়ে হেঁটে যেই বাহিনীটা চলতো। অশ্বারোহী বাহিনী ছিল, ঘোড়ার উপরে যারা চড়তো।
গোলন্দাজ বাহিনী ছিল। গোলন্দাজ বলতে সেই ছোট্ট ছোট্ট যেগুলো টোপ বলি আমরা, তোপ মারা হয় না, যেগুলোতে আহ বোমা ঢুকে দিয়ে তারপর ফায়ার করা হয়, সেটাকে বলা হয় গোলন্দাজ, সেগুলো ছিল। তাহলে পদাতিক বাহিনী, অশ্বারোহী এবং গোলন্দাজ। অশ্বারোহী বাহিনীটা এটা খুবই পাওয়ারফুল বাহিনী ছিল, মানে ঘোড়ার উপরে যাওয়া বাহিনীরা এরা খুব বেশি সশস্ত্র থাকতো, খুব বেশি দক্ষ থাকতো। এরা যদি সামনে পড়ে যায় বিপক্ষ হেরে যেত। তো এই বাহিনীটা ছিল মেইন বাহিনী। তারপর বিশালতা যদি বলতে চাও, ঔরঙ্গজেবের কাছে 2-3 লক্ষ মানুষ সেনাবাহিনী হিসেবে ছিল। এরপরে আমরা আসছি গোলন্দাজ বাহিনীতে। গোলন্দাজ বাহিনীতে 2 ধরনের কামান ছিল, একটা ভারী কামান যেটাতে চাকা লাগানো থাকতো, আর একটা ছোট কামান যেটা উটের উপরে লাগানো থাকতো বা ঘোড়ার উপরে লাগানো থাকতো। তো ভারী কামানটি ছিল প্রায় 70টির মতো, মানে যেটাকে আমরা এখন বর্তমান দিনে ট্যাঙ্ক বলি, বা এখনো কামান আছে, কামান তো ইউজ হয় না, ট্যাঙ্ক ইউজ হয়। তো সেই জিনিসটি প্রায় 70টির মতো ছিল। আর উটের উপরে 200-300টা উটের উপরে এরকম ছোট গোলন্দাজ ছিল, যেটাকে তখনকার দিনে ছোট কামানদের বলা হতো সুতার নাল। কি বলা হতো? ছোট কামানকে সুতার নাল। এবং এই যে কামানগুলো, এগুলো পিতল দিয়ে তৈরি হতো, জানো, পিতলের তৈরি। এটা সুসজ্জিত থাকতো, মানে ওর উপরে কারুকার্য করা থাকতো, এরকম কার্ভিং করা থাকতো। এই গোলন্দাজ বাহিনীতে অনেক সময় ইউরোপীয় এবং তুর্কিরা এসে, কারিগররা এসে নিয়োগ দিত, মানে এই যে এগুলোকে সাজানো হবে বা এগুলোকে অপারেট করা হবে, মানে কি করে কামানটা চালানো হয় সেটা শেখাতে ইউরোপীয়রা আসতো বা তুর্কিরা আসতো। তখন ছিল মনসবদারি প্রথা বা ওমরাও শ্রেণী। ওমরা শ্রেণী আমি বোঝালাম যে রাজার সেনাপতিকে বলা হতো কি? ওমরা। তাহলে ওমরা মানে কি? সেনাপতি। মনসবদার প্রথাটা কি ছিল? যে এই যে সেনাপতিগুলো, এদেরকে কোনো বেতন দেওয়া হতো না। এরা কি করত? সেই ঘোড়া নিয়ে তারা চলে যেত জমিতে, আর জমি গিয়ে সেখানে রাজস্ব আদায় করত। সাপোজ ধরে নাও কোনো একটা চাষি 100 কেজি আলু চাষ করলো, সেখানে গিয়ে তারা কি করত? 20 কেজি আলু তাদের কাছ থেকে নিয়ে নিত। আর এই 20 কেজি আলুটাই ছিল তাদের বেতন। তারা এটাকে বিক্রি করত, বিক্রি করে দিয়ে যত টাকা আসতো সেটা তাদের বেতন হিসেবে নিত। তবে মোগল সাম্রাজ্যের এই সেনাপতিগুলি, যাদের ওমরা বলা হতো, এরা ডিরেক্টলি জমি থেকে রাজস্ব আদায় করত। কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং রয়েছে, যে এনাদের ছেলেরা কিন্তু বংশানুক্রমিকভাবে এই ওমরা বা জমিদার অথবা সেনাপতি হতে পারতো না। তাদেরকে নিজের থেকে সেটাকে অ্যাচিভ করতে হতো। আর অর্থনৈতিক সংকট এই আমাদের ভারতবর্ষে তখন কেন পড়েছিল? কারণ কি হয়েছিল? এই যে আমাদের ওমরাগুলো বা সেনাপতিগুলো জমিতে গিয়ে রাজস্ব আদায় করছে অথবা ট্যাক্স নিচ্ছে, যে 100 কেজি আলু তুমি চাষ করলে 30 কেজি আমাকে দিতে হবে, এরকম। তো চাষিরা চাষ করাই বন্ধ করে দিয়েছিল। চাষিরা চাষ করে কোনো লাভ পাচ্ছিল না। তবে 6 মাস 4 মাস রোদের মধ্যে খাটবে কেন? চাষিরা অন্য কাজ করবে। তো চাষ বন্ধ করে দিয়েছিল। এই যে চাষ বন্ধ করে দিয়েছিল, ফলে জমিগুলো একদম বঞ্জর হয়ে গিয়েছিল, সেখানে কোনো শস্য বা ফসল ছিল না। এর ফলে কৃষির পতন ঘটেছিল এবং ভারতবর্ষে অর্থনৈতিক ব্যবস্থা তখন একটু ডাউন হয়ে গেছিল। কৃষক এবং কারিগরদের তখন দুর্দশা ছিল, কারণ খুব ছোট ছোট কারণে তাদেরকে চাবুক দিয়ে মারা হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো। আর এই কারণে কারিগররা এবং কৃষকরা কাজ করতে অনিচ্ছুক ছিল। এর সাথে কি হয়েছিল, যে ওমরা কারিগরদের খুব কম পারিশ্রমিক দিত। মানে সারাদিনে লোকটা কাজ করে হয়তো 500 টাকা বা 1000 টাকা পাওয়ার কথা এখনকার দিনে, সেই মানুষকে মাত্র 100 টাকা দিয়ে কোনো রকম কাজ করিয়ে নিত। আর এর ফলে আমাদের কারিগররা কিন্তু কাজ করতে চাইছিল না। তাই বলে ভারতবর্ষে চলে আসলো অর্থনৈতিক সংকট এবং মোগল সাম্রাজ্যের পতন তো ঘটছিলই সঙ্গে সঙ্গে। তখন ফ্রান্স জার্মানি এসব দেখার পরে বাংলাতে এলো, মানে আমাদের পুরো পশ্চিমবঙ্গের কথা চলতেছে প্লাস বাংলাদেশ, তখন পুরোটা একসঙ্গে ছিল, পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ একসঙ্গে ছিল। দেখলো যে বাংলা হচ্ছে একটা নরকের পেটে প্রচুর রুটি। যেরকম মার্কো পোলো এবং সেই ইবন বতুতা বলেছিল যে বাংলা হচ্ছে খুব ভালো জায়গা, কিন্তু ওয়েদারটা হচ্ছে স্যাঁতস্যাঁতে, বৃষ্টি হয় খুব, ঝড় খুব হয়, আবহাওয়া খুবই গরম, এবং কখনো বৃষ্টি হয় তো খুব আবহাওয়া ড্রাই হয়ে যায় বা আর্দ্র হয়ে যায়, মানে এখানে মানুষ সহজেই রোগী হয়ে যেত। আর তার সঙ্গে কি ছিল, এখানে এই যে সমুদ্র এরিয়াতে ডাকাত ঘুরে বেড়াতো, জল ডাকাত, যাকে বলা হয় জলদস্যু, ঠিক আছে। আর এজন্য বাংলা ছিল তখন নরকের মতো। কিন্তু এখানে প্রচুর পরিমাণে চাল, চিনি, সুতি, রেশম এগুলো উৎপাদন হতো, যেগুলো বিদেশে যেত।
ভারতবর্ষে তো ইউজ হতোই, প্লাস বিদেশেও যেত। আর সঙ্গে এখানে ইংরেজরা, পর্তুগিজরা, ওলন্দাজরা রেশম এবং সুতি বস্ত্র কিনতে বাংলাতেই আসতো। এখনো তোমরা অবাক হবে জানলে যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেস্ট সুতো, কাপড়ের সুতো পাওয়া যায় বাংলাদেশের মধ্যে। বুঝতে পারলে? বাংলাদেশ এখনো বস্ত্র শিল্পে পুরো পৃথিবীতে 1 নাম্বার রয়েছে। সমাজ ও ধর্মতে দেখলো অনেকগুলো কুসংস্কার রয়েছে। ফ্রান্সোয়া বার্নিয়ে দেখলো সতীদাহ প্রথার মতো প্রথা রয়েছে, যেখানে ছোট মেয়েদের সেই স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতার মধ্যে উঠতে হচ্ছে। ধর্মগ্রন্থ সেখানে পণ্ডিতদের সহায়তা করত, বেদ পুরাণ এগুলো পড়তো তখনকার পুরোহিতরা, এবং ফ্রান্সোয়া বার্নিয়ে এগুলো একটু শোনার চেষ্টা করেছিল সেই পুরোহিতদের কাছ থেকে। সঙ্গে বর্ণ প্রথা ছিল, যেটা আমি বুঝিয়েছি তোমাদেরকে মার্কো পোলোতে। কি বর্ণ প্রথাতে ছিল, সব থেকে উপরে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই পুরোহিতরা সব থেকে নিচু পর্যায়ের বৈশ্য বা শূদ্রদের হাত লাগাতো না। ওকে, মন্দিরে প্রবেশ করাও মানা ছিল শূদ্রদের জন্য। এগুলো ছিল তখনকার বর্ণ প্রথা। এরপরে আমরা আসি বার্নিয়ের বিবরণ বা সেই যে তার বইটি রয়েছে। বইটির নাম আমরা কি জানতে পারলাম? দ্য ট্রাভেলস ইন মুঘল এম্পায়ার। ঠিক আছে। আর তার সঙ্গে বার্নিয়ের যে এই বইটা লেখা হয়েছিল কার জন্য? চতুর্দশ লুই, ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুইয়ের জন্য এবং মন্ত্রীর জন্য। তাহলে এভাবেই আমরা পুরো ফ্রান্সের সেই বিখ্যাত চিকিৎসক, যিনি এসেছিলেন মোগল সাম্রাজ্যের সব থেকে জ্যেষ্ঠ পুত্র সেই দারা শিকোহর চিকিৎসার জন্যে, কিন্তু সেখান থেকে কি হলো, মোগল সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্ব হলো। ঔরঙ্গজেব তারপরে একে কবজা করে নিলেন, একে বললেন যে তুমি আমার সঙ্গে থাকো। তারপর ঔরঙ্গজেবের সঙ্গে তিনি একসঙ্গে ভারতবর্ষে 12 বছর কাটালেন। মানে টোটাল টাইম ফ্রেম যদি বলো, ফ্রান্সোয়া বার্নিয়ে ভারতবর্ষে 12 বছর ছিলেন। এভাবেই আমরা আজকে খুব সহজে কাহিনীর মাধ্যমে ফ্রান্সোয়া বার্নিয়ে বুঝে নিলাম। তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো, যেগুলোতে আলবেরুনি রয়েছে, মার্কো পোলো, ইবন বতুতা রয়েছে, তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম সেগুলোর হিস্ট্রি প্লেলিস্ট রূপে। এবং তোমাদের যদি ইচ্ছে হয়ে থাকে, আমার অ্যাপে তুমি জয়েন করতে পারো আলফা ব্যাচে, যেখানে শুধু হিস্ট্রি পড়তে চাইলে তুমি সহজেই 149 টাকায় পড়তে পারবে পুরো 3rd সেমিস্টার। একবার পেমেন্ট করবে, কোনো মান্থলি চার্জেস নয়, শুধু একবার 149 টাকা দিয়ে পুরো 3rd সেমিস্টারের নোটস প্লাস আমার এই ক্লাসেসগুলো এমসিকিউ সলভ আমি তোমাদের করাবো। ডাউনলোড করতে পারবে নোটসগুলোকে, আর এরকম স্মার্ট নোটস অ্যাপের ভিতরে তুমি পড়তে পারবে কমিক বুক রূপে। তবে আমি আশা করছি তোমাদেরকে এই ক্লাসগুলো খুব ভালো লেগেছে। আবার এরকম একটি কোয়ালিটি ভিডিও নিয়ে সেকেন্ড চ্যাপ্টারে আমি শীঘ্রই আসছি। সি ইউ সুন গাইস।